যারা কিছুদিন আগে বাংলা সিনেমাকে ঘাটিয়া বলেছিল তাদের অনুরোধ করব পদাতিক সিনেমার ট্রেলারটা দেখার জন্য। কথা দিচ্ছি, এই ট্রেলারটা দেখলে আপনাদের মনোভাবের পরিবর্তন ঘটবে, আপনাদের চিন্তাধারার পরিবর্তন ঘটবে। বাংলা সিনেমাকে নিয়ে যে ছোট চিন্তা ভাবনাটা আপনারা করেন বা আপনাদের মনে রয়ে গিয়েছে, সেইটা ডেফিনেটলি চেঞ্জেস হবে বলেই আমার ধারণা। তার কারণ আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে বাংলায় একজন বাঙালি পরিচালক এখনও রয়েছেন যার নাম সৃজিত মুখার্জি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অ্যান্ড পদাতিক সিনেমার ট্রেলার জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। সেই ট্রেলারটা আমার কেমন লেগেছে সেটার আজকে রিভিউ দেব। তো দেখো, মৃণাল সেনের বায়োপিক, এটা আমরা সবাই এটা জেনে গিয়েছিলাম। টিজারটা যখন আমি রিভিউ করেছিলাম আমি আগে থেকেই বলেছিলাম এই সিনেমাটা বস একটা মাস্টারপিস সিনেমা হতে চলেছে। একটা সৃজিত মুখার্জির একটা দরকার ছিল, একটা বহুদিন ধরে আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেক ইনসাল্ট করেছে সৃজিত মুখার্জিকে, অনেকেই সৃজিত মুখার্জির সিনেমাকে নিয়ে অনেক কাটাছেড়া হয়েছে। যে সৃজিত মুখার্জি অটোগ্রাফ বানাতে পারেন, যে সৃজিত মুখার্জি চতুষ্কোণ বানাতে পারেন, যে সৃজিত মুখার্জি হেমলক সোসাইটি বানাতে পারেন, যে সৃজিত মুখার্জি জাতিস্বরের মতো সিনেমা বানাতে পারেন, যে সৃজিত মুখার্জি রাজ কাহিনীর মতো সিনেমা বানাতে পারেন, সেই সৃজিত মুখার্জি কোথায় হারিয়ে যাচ্ছে, কোথায় হারিয়ে গেল? এই প্রশ্ন চিহ্নটা তো বহুদিন ধরে হয়ে আসছে। যেমন ধরো অতি উত্তম সিনেমাটার পরে যাচ্ছে তাইভাবে ক্রিটিসাইজ করা হয়েছিল সৃজিত মুখার্জি, এটা তো সত্যি কথা। এক্স ইকুয়ালস টু প্রেম যখন সৃজিত মুখার্জি বানালেন তখন তাকে যাচ্ছে তাইভাবে নোংরা নোংরা কথা শুনতে হয়েছিল যে এটা আবার কিসের পরিচালক, ভাটের পরিচালক নাকি সৃজিত মুখার্জি? এনার কোনো ট্যালেন্ট রয়েছে? হ্যাঁ ভাই, ট্যালেন্ট রয়েছে। মৃণাল সেনের বায়োপিক বানানো মুখের কথা নয়, এবং কতটা ঘাটাঘাটি করে, কতটা রিসার্চ করে মৃণাল সেন সম্পর্কে, হ্যাঁ অবশ্যই সৃজিত মুখার্জি অনেক সিনিয়র একজন ব্যক্তি, তিনি অনেক পড়েছেন মৃণাল সেন সম্পর্কে, অনেক সিনেমা হয়তো দেখেছেন, তার ডকুমেন্টারিগুলো তিনি পড়েছেন। বাট আমাদের পক্ষে অতটা গভীরভাবে কিছু বা বেশি কিছু জানা কিন্তু সম্ভব নয়। আমরা যা শুনেছি এবং দু একটা কিছু সিনেমা দেখেছি, যেমন ধরো মৃণাল সেনের ইন্টারভিউ বলি, ঠিক আছে, এগুলো সিনেমার নাম কিন্তু ইন্টারভিউ, ঠিক আছে। তারপরে তোমাদের কলকাতা বলে একটা সিনেমা ছিল, ঠিক আছে। আরও বেশ কিছু সিনেমা ছিল, যেমন খারিজ ছিল, ঠিক আছে। তারপরে আমাদের চালচিত্র ছিল। এই কিছু কিছু সিনেমা আমার মনে আছে, ঠিক আছে, যেগুলো আমি দেখেছি। বাট আমি একটা কথা বলবো এখানে, যে মৃণাল সেনের জন্ম কিন্তু 1923-তে, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে 2018 পর্যন্ত তার যে স্প্যানটা, সেখানে তার অনেক পার্সোনাল লাইফ, অনেক কিছু হচ্ছে, তার ব্যক্তিগত জীবনে অনেক ঘাত প্রত্যাঘাতের মধ্যে থেকে কিন্তু মৃণাল সেন অতিবাহিত করেছেন তার জীবনটাকে। অনেক কিছু দেখেছেন, অনেক সিনেমা বানিয়েছেন, অনেক ক্রিটিসাইজ হয়েছে তার সিনেমাকে নিয়ে। এমনও দিন গেছে যে সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে একের পর এক, কিন্তু তার সিনেমা বানানোর যে ইচ্ছে শক্তি বা যে কোয়ালিটির সিনেমা তিনি বানাতেন, তার চিন্তাধারা, তার আদর্শ অনুযায়ী বাংলার যে পটচিত্র, তখনকার দিনে পরাধীন ভারতবর্ষের যে মুখ্য চিত্রটা, সেই চিত্রগুলো তিনি তুলে ধরতেন। তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা অনেকেই জানো মৃণাল সেনের জন্ম কিন্তু ফরিদপুরে, যেটা এখন বাংলাদেশে। তখন কিন্তু বাংলাদেশ ভারত এক ছিল সব, ওকে, তখন কিন্তু এক ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু হাতের মধ্যে কবজায় ছিল, তখন কিন্তু স্বাধীন হয়নি। ভারতও যেমন স্বাধীন হয়নি, বাংলাদেশও স্বাধীন হয়নি, সব এক ছিল। ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব এক ছিল। ঠিক তখনকার দিনে মৃণাল সেনের জন্মটা হয়েছিল। সুতরাং পরাধীন ভারতবর্ষে আন্দোলন, বিদ্রোহ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই এবং তার সাথে সাথে সিনেমা বানানো, এই সমস্ত কিছু যেন মৃণাল সেনের একটা জন্মগত বা রক্তের সাথে যুক্ত ছিল। সেই জন্যই তার সিনেমাগুলো অনেক মাটির সাথে মিল থাকতো, মাটির মানুষদের কথা বলতো, গরিব দুঃখীদের কথা বলতো, সেই সমস্ত জীবন্ত জিনিসগুলো, ঠিক আছে, রক্তক্ষরণ জিনিসগুলো কিন্তু তুলে ধরতো মৃণাল সেনের ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচারাইজেশন সিনেমাগুলোই। কিন্তু তার সিনেমায় ক্যামেরার কাজ বলুন, তার সিনেমায় তার কথা বলার যে ধরনটা, সেটা কিভাবে ফুটিয়ে তুলতেন অন্যান্য ক্যারেক্টারের মাধ্যমে, সেগুলো দেখবার মতো ছিল। আমরা আর্ট ফিল্ম মানেই নাক সিট করি, আর্ট ফিল্ম বানাতেন মৃণাল সেনের মতো লোকেরা, সত্যজিৎ রায়ের মতো লোকেরা। এই যে ট্রেলারটা হয়েছে, এই যে ঘটনাগুলো আমি বললাম, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট এই পুরো ট্রেলারটার মধ্যে এত সুন্দর করে ইনপুট করা হয়েছে না। সৃজিত মুখার্জিকে হ্যাটস অফ টু ইউ ম্যান, ইউ আর জিনিয়াস। সৃজিত মুখার্জি ইজ জিনিয়াস। এবং কেন সৃজিত মুখার্জিকে
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে ফার্স্ট বয় বলা হয়, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আমরা অপরাজিত দেখেছি, আমরা অভিযাত্রীকেও দেখেছি, রিসেন্ট টাইমের কথা বলছি আমি। আবারও আমরা এই সিনেমাটার মতো একটা ট্রেলার একটা দেখতে পেলাম 15ই আগস্টে। আমার মন বলছে বাবলি টাবলি কোনো কিছু ঠেকাবে না। হিন্দি সিনেমার ক্ষেত্রেও তাই। এই সিনেমাটা যদি প্রপার ওয়েতে বানানো হয়, যেটা দেখলাম ট্রেলার জুড়ে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেট, কালার গ্রিড, কত সুন্দর লাগছে যে শর্টগুলো করা হচ্ছে, এবং চঞ্চল চৌধুরীর অভিনয়। চঞ্চল চৌধুরী একজন লেজেন্ড, শুধুমাত্র বাংলাদেশ না, তাকে বাংলা সিনেমা কেন, যে কোনো সিনেমায় তাকে যদি ঠিকঠাকভাবে পরিচালক ইউজ করতে পারেন, তার ভেতরে সমস্ত কিছু নিয়ে কিন্তু এই জিনিসটা মানে তিনি উজাড় করে দিতে পারেন। এবং সৃজিত মুখার্জিকে আমরা জানি বস, কোন অভিনেতাকে কিভাবে নিকড়ে তার ভেতর থেকে সমস্ত কিছু রস বের করে সিনেমাতে ঢেলে দিতে হয়, সেটা সৃজিত মুখার্জির থেকে ভালো হয়তো আর কেউ জানেন না। চঞ্চল চৌধুরী বেস্ট পারফরমেন্স তার লাইফে, হ্যাটস অফ টু ইউ ম্যান চঞ্চল চৌধুরী। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, কি চরিত্র তিনি পারেন না, কি চরিত্রে তাকে মানায় না। কস্টিউম ডিজাইন থেকে শুরু করে তার অভিনয়ের ধারা, তার যে কথা বলার যে ফ্লুয়েন্সি, সেই মৃণাল সেনের যে ছায়াটা, যেন মনে হচ্ছে না যে এটা অন্য কোনো ক্যারেক্টার, যেন মনে হচ্ছে সেই মৃণাল সেনই এটা। এটাই তো ইম্পর্টেন্ট, যে মানুষের মনে ছাপ কতটা ফেলতে পারছে, কতটা ইম্প্যাক্ট ফেলতে পারছে দর্শকদের মনে। পুরোপুরি ফুলফিল করেছে মৃণাল সেনের ওই সত্তাটা যখন ভর করেছে আমাদের চঞ্চল চৌধুরীর মধ্যে। সেটা সৃজিত মুখার্জির অবশ্যই ক্রেডিট, বাট চঞ্চল চৌধুরীর কিন্তু কম ক্রেডিট নেই এখানে, যথেষ্ট ক্রেডিট রয়েছে। যথেষ্ট অধ্যাবসার মাধ্যমে কিন্তু এই চরিত্রটাকে তিনি ফুটিয়ে তুলতে পেরেছেন বলে আমি মনে করি। এবং যে কিছু কিছু সংলাপ ছিল, মনোলগ ছিল তার কণ্ঠে, চঞ্চল চৌধুরীর কণ্ঠে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, যে কিভাবে হেরে যাচ্ছে আবার কিভাবে তিনি ঘুরে দাঁড়াচ্ছেন, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস মানে দারুণভাবে ওয়ার্ক করেছে, বেশ ভালো লাগছে দেখতে। রবীন্দ্রনাথের যে পোর্শনটা, যখন তার মৃত্যু ঘটে, হাজার হাজার লোক, লাখো লাখো লোক, কোটি কোটি লোক, তার মাঝখানে ওই যে সিনটা, এবং যেদিনকে ফার্স্ট দেখা হয়েছিল চঞ্চল চৌধুরীর সাথে, ওই মুহূর্তটা মনে পড়ার যে বিষয়টা ছিল। এবং লাস্টে ন্যাকিট অবস্থায় চঞ্চল চৌধুরীর যে দৃশ্যটা, তিনি ভেঙে পড়ছেন আয়নার দিকে তাকিয়ে, এবং ব্যাক থেকে ক্যামেরাটা শ্যুট করা হয়েছে, দারুণ লেগেছে ভাই। পেরেছেন চঞ্চল চৌধুরী, ঠিক আছে। একটা সিনেমার জন্য একটা অভিনেতার সমস্ত কিছু উজাড় করে দেওয়াটা দরকার। সৃজিত মুখার্জি রিকোয়েস্ট করেছিলেন, চঞ্চল চৌধুরী সেটা তুলে ধরেছেন পর্দার মাধ্যমে, ক্যামেরার সামনে। তো সেটা নিয়ে পরে একদিন আলোচনা হবে ওই শটটার বিষয় নিয়ে। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ড্রিম সিকোয়েন্স অবশ্যই রয়েছে, সেগুলো দেখার মতো ছিল। আর লাস্টেরটা তো মাস্টারপিস ছিল। 3 মিনিটের ট্রেলার, ঠিক আছে, 2 মিনিট 59 সেকেন্ডের যে ট্রেলারটা পদাতিকের ছিল, টোটালি আউটস্ট্যান্ডিং, ট্রিমেন্ডাস, অ্যান্ড হ্যাটস অফ টু ইউ এগেইন ম্যান। তো বন্ধুরা, তোমাদের পদাতিকের ট্রেলারটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।